সাউন্ড ঠিক আছে কি? ওকে। জনসংখ্যা নির্ধারক হলো তিনটি নির্ধারক। একটা হলো জন্মহার, একটা হলো মৃত্যুহার, আর একটা হলো অভিবাসন। মানে নেট মাইগ্রেশন, যেটা নেট মাইগ্রেশন নেট। আর নাম্বার 3 হলো এখানে জন্মহার। জন্মহার হলো 1 বছরের মোট জন্ম নেওয়া শিশু ভাগ হলো 1 বছরের মাঝামাঝি মোট জনসংখ্যা, গুণ হলো 1000 ইকুয়াল টু জন্মহার। আর 1 বছরের মোট মৃত্যু ভাগ হলো বছরের মাঝামাঝি মোট জনসংখ্যা, গুণ হলো 1000 ইকুয়াল টু মৃত্যুহার। আর মৃত্যুহার বাড়লে জনসংখ্যা কমবে, আর মৃত্যুহার কমলে জনসংখ্যা বাড়বে। আর যদি জন্মহার বেশি হলে জনসংখ্যা বাড়বে, কম হলে জনসংখ্যা কমবে। আর 3 নম্বরে হলো যে নিট অভিবাসন, অর্থাৎ এনইটি মাইগ্রেশন। একটা হলো অভিবাসন, যেটা হলো ইমিগ্রেশন, আর একটা হলো বহির্গমন, যেটা হলো এমিগ্রেশন। এই দুইটা, অভিবাসন এবং বহির্গমন, এর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য হলো নিট অভিবাসন। অর্থাৎ যেটা আপনার বহির্গমন হয়েছে, মানে অভিবাসন হয়েছে সেখান থেকে বহির্গমন, অর্থাৎ বহির্গমন অভিবাসন মাইনাস হলো বহির্গমন, অর্থাৎ আই মাইনাস ই, এই দুইটার মধ্যে যেটা হবে সেটা হবে, রেজাল্টটা হবে নিট মাইগ্রেশন। দুইটার মধ্যে পার্থক্য, অর্থাৎ আপনার এখান থেকে যারা অন্তর্ভুক্ত হয়েছে, বিদেশ থেকে যারা আসবে তারা কিন্তু, আপনি বিদেশে গেলে আপনি ইমিগ্রেশন, আর বিদেশ থেকে যিনি আপনার দেশে আসছেন তিনি এমিগ্রেশন। এই বহির্গমন, অভিবাসন মাইনাস হলো বহির্গমন, যেটা মাইনাস মানে যেটা পাবেন সেটাই নিট মাইগ্রেশন। অর্থাৎ এই তিনটি কারণে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি হয়। একটা হলো জন্মহার, একটা মৃত্যুহার, আর একটা নিট অভিবাসন। তিনটির কারণে একটা দেশের জনসংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে। আর এই হ্রাস বৃদ্ধি যাদের কারণে হয় সেটাই হলো জনসংখ্যার নির্ধারক বা ডিটারমিনান্টস অফ পপুলেশন। ডিটারমিনান্টস অফ পপুলেশন। জন্মহার, মৃত্যুহার, আর নিট অভিবাসন। আপনার দেশে যদি ধরেন আপনি অভিবাসন, অর্থাৎ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছে 20 লাখ, আর ইউএসএ থেকে বাংলাদেশে আসছে 10 লাখ, তাহলে আপনার এখানে 10 লাখ মাইনাস হবে, 10 লাখ মাইনাস। ইউএসএ থেকে বাংলাদেশ থেকে ইউএসএ, আর ইউএসএ থেকে বাংলাদেশে। এটা আসলে বেসিক্যালি এইটা হবে যে ই মাইনাস আই, বহির্গমন মাইনাস হলো অভিবাসন যারা আসছে। বহির্গমন থেকে এটা মাইনাস করলে যেটা বেশি হবে সেটাই হবে নিট অভিবাসন। একটা বিষয় আছে, তত্ত্ব আছে যে কাম্য জনসংখ্যা, বলতে কি বোঝায়? Optimum theory of population. Optimum theory of population. কাম্য জনসংখ্যা।
কাম্য জনসংখ্যা তত্ত্ব দিয়েছেন ডাল্টন, অর্থনীতিবিদ ডাল্টন, অর্থনীতিবিদ ডাল্টন প্রবক্তা, এই তত্ত্বের প্রবক্তা। কাম্য জনসংখ্যা বেসিক্যালি দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের মানুষের মাথাপিছু আয় সর্বোচ্চ যখন থাকবে তখন কাম্য জনসংখ্যা হবে। অর্থাৎ জনসংখ্যা কি পরিমাণ থাকলে একটা দেশের জনসংখ্যা মানে একটা দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ থাকে। আরেকটা বিষয় হলো যে কাম্য জনসংখ্যার একটা বিষয় হলো যে একটা নির্দিষ্ট সময়ে যে একটা দেশের যে প্রাকৃতিক সম্পদ সেটাকে সর্বোচ্চ কত উৎপাদন করা যাবে, এই উৎপাদন করার সর্বাধিক কাজে লেগে যে উৎপাদন করতে পারবে এটাই কাম্য জনসংখ্যা। অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা হলো যে একটি দেশে নির্দিষ্ট সময়ে যে জনসংখ্যা বর্তমান থাকলে মাথাপিছু আয় সর্বাধিক হবে, তাকে কাম্য জনসংখ্যা বলে। আরেকটা শর্ত হলো যে এটি দ্বারা এমন একটি জনসমষ্টিকে বোঝায় যা দেশের সব প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে সর্বাধিক উৎপাদন করতে পারে। এমন একটি এর দ্বারা অর্থাৎ কাম্য জনসংখ্যা দ্বারা এমন একটি জনসমষ্টিকে বোঝায় যার দ্বারা যা দেশের সব প্রাকৃতিক সম্পদ কাজে লেগে যা দেশের সব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সর্বাধিক উৎপাদন করতে পারে। অর্থাৎ কাম্য জনসংখ্যা দ্বারা এমন একটি জনসমষ্টিকে বোঝায় যার দ্বারা দেশের সব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সর্বাধিক উৎপাদন করতে পারে। অর্থাৎ শুধুমাত্র জনসংখ্যা এমন, কাম্য জনসংখ্যাটা এমন যে এখানে আপনার যে সম্পদ থাকবে, সম্পদ ভোগ করার মতো ব্যবস্থা থাকতে হবে এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর মতো পরিস্থিতি থাকতে হবে। কাম্য জনসংখ্যা ছোট খাটো যদি কোনো ইসে আসে, মানে যে আপনার সংজ্ঞা আসে, তাহলে এটা লাগবে। এটার প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম, কিন্তু 5 নম্বরের কোশ্চেন আসলে তারা কিন্তু এটাকে মানে প্রশ্ন করতে পারে। এবং কাম্য জনসংখ্যার জন্য কি করতে হবে, যে বাংলাদেশের মতো দেশ, এখানে যেহেতু সাবজেক্টটা হলো বাংলাদেশ, সেক্ষেত্রে বাংলাদেশের এর উপরে প্রশ্ন আসবে না, কারণ বাংলাদেশে কাম্য জনসংখ্যা নাই। কাম্য জনসংখ্যা আনতে হলে জনসংখ্যা মানে অনেক কমাতে হবে, সর্বোচ্চ মাথাপিছু আয় থাকতে হবে আর সর্বোচ্চ উৎপাদন করতে হবে, এই দুইটা শর্ত। এরপর হলো মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ আসলে বেসিক্যালি হলো শ্রম শক্তির গুণগত মান উন্নয়নই মানব সম্পদ উন্নয়ন। শ্রম শক্তির গুণগত মান উন্নয়নই মানব সম্পদ উন্নয়ন। এর উপাদান সমূহ যেগুলো আছে, অর্থাৎ উপাদান সমূহ, যেমন একটা হলো স্বাস্থ্য মানে সুষম খাদ্য,
স্বাস্থ্য মানে স্বাস্থ্যকর বাসস্থান, সুষম খাদ্য, স্বাস্থ্যকর বাসস্থান, উপযুক্ত শিক্ষা, উপযুক্ত প্রশিক্ষণ, শিক্ষা ও প্রশিক্ষণ যদি ভালো হবে, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ। তারপর হলো স্বাস্থ্যবান মানে উন্নত স্বাস্থ্যসেবা, পরিবেশগত উন্নয়ন, আর্থসামাজিক সুযোগ সুবিধা, পরিবেশগত উন্নয়ন, সুষম খাদ্য, স্বাস্থ্যকর বাসস্থান, উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ, উন্নত স্বাস্থ্যসেবা, পরিবেশগত উন্নয়ন, আর্থসামাজিক সুযোগ সুবিধা। এগুলো হলো মানব সম্পদের উপাদান। মানব সম্পদ উন্নয়নের আসলে উপায় কি? এখানে দুই ধরনের কোশ্চেন আসে। একটা হলো যে মানব সম্পদ উন্নয়নে গৃহীত কর্মসূচি, আর একটা হলো যে মানব সম্পদ উন্নয়নে করণীয়। এই মানব সম্পদ উন্নয়নে যেটা করণীয় হবে এটাই হলো যে জনসম্পদে রূপান্তরে করণীয়। একই জিনিস, দুইটা একই জিনিস হবে, কিন্তু প্রথমটা আসবে না। মানব সম্পদের গৃহীত কর্মসূচি এটা আসবে না ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ আসবে না, কারণ এখানে এরকমের প্রশ্ন আসলে আগের সরকারের গুণকীর্তন করতে হবে। এই গুণকীর্তন মনে হয় না আসবে যে এরকম আসতে যে মানব সম্পদ উন্নয়নে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, এই রকমের প্রশ্ন আসতে পারে। ব্যর্থ হয়েছে এই প্রশ্নটা আসতে পারে। মানব সম্পদ উন্নয়নের জন্য বাধা সমূহ কি, অথবা ব্যর্থ হয়েছে এরকম প্রশ্ন আসতে পারে। মানব সম্পদ উন্নয়নে করণীয়টাই দেখি আমরা 2 নম্বরটা, অর্থাৎ মানব সম্পদ উন্নয়নে করণীয়। মানব সম্পদ উন্নয়নে করণীয় যেমন 1 নম্বরে হলো শিক্ষার বিস্তার। এই শিক্ষার বিস্তারের মধ্যে যে বিষয়টা লিখবেন যে শিক্ষা বৈষম্য দূর করা। গতবার একটা লিখছি, আমার লেখা অনেকেই বুঝে না, খালি গালিগালাজ করে, মানে লেখা বুঝাইতেই পারি না, এটা একটা সমস্যা হয়ে গেছে। এই লেখা না, মানে মেসেজের এই ফেসবুক পোস্টের লেখা। আমি লিখলাম যে নটরডেম কলেজের যে একটা কলেজ থেকে 700 জন মনে হয় বুয়েটে চান্স পেয়েছে মেডিকেলে। একটা চান্সের যে মানে দেখা গেছে যে ইউনিভার্সিটিতে বুয়েটে নটরডেম কলেজ থেকে চান্স পেয়েছে মনে হয় 75% বা 67% এরকমের। তাহলে শিক্ষা বৈষম্য কতটা প্রকট হলে এটা হয়। এখন তারা মনে করছে যে নটরডেম কলেজকে প্রাধান্য দিচ্ছে, কেউ কেউ মনে করছে যে নটরডেম কলেজের গ্রুপে আমার এই পোস্টটা শেয়ার করছে, তারা পর্যন্ত আমার বকাঝকা করতেছে। আমি আসলে বুঝাচ্ছি যে এটা যে শিক্ষা বৈষম্য, দেখেন একই স্টুডেন্ট একই বই পড়ে, কেউ নটরডেম কলেজ থেকে পরীক্ষা দেয় আর কেউ হলো আপনার ইদ্রিস মোনা ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দেয়। তার মানে দেখা যায় যে সেখান থেকে পাশ করে বইটা চান্স পাবে হয়তো 100 জন পাশ করলে একজনও চান্স পাবে, নিশ্চয়তা নাই, অথচ নটরডেম কলেজ থেকে 75% চান্স পায়। এটা কিন্তু শিক্ষা বৈষম্য। এটা আমি একটা সেমিনার দেখছিলাম 2007 সালে, যে 7 সালে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন হোটেল শেরাটনে এটা হয়েছিল, একটা প্রোগ্রাম হয়েছিল এরকম হোটেল শেরাটনে। 500 টাকা দিয়ে যাওয়া যেত ওখানে, 500 টাকা ফি ছিল ছাত্রদের জন্য। ওই সময় 500 টাকার ভ্যালু ছিল আর কি। আমি 500 টাকা দিয়ে গিয়েছিলাম। আমি ওখানে গিয়েছিলাম যে হোটেল শেরাটনে দেখবো, এটা আমার ইচ্ছা ছিল। তো দুই তিনটা সেমিনারে অংশ নিয়েছিলাম। ওখানে
ডে লং ছিল, একবার নাস্তা দিত ভালো। তো একটা দেখছিল সন্ত্রাসবাদ নিয়ে, একটা শিক্ষা নিয়ে, একটা এইডস বিরোধী একটা ক্যাম্পেইন ছিল সেটা। তো তখন দেখছি যে আসলে শিক্ষা বৈষম্যটা কি সেটা নিয়ে একটা মানে আলোচনা ছিল। শিক্ষা বৈষম্য দূর করা, হ্যাঁ, শিক্ষা বিস্তার করতে হবে। শিক্ষা এর মধ্যে শিক্ষা বৈষম্য দূর করা, যেমন কেউ সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, কেউ কম পাচ্ছে, সেটা। আর হলো যে মানে ঝরে পড়া, এই ঝরে পড়া মানে শিশুদের রক্ষা, ঝরে পড়া শিশুদের রক্ষা। আর উচ্চশিক্ষা সহজীকরণ, বা শিক্ষাই সহজীকরণ করা, মানে শিক্ষাটাকে সহজ করা, মানে এখানে আর্থিকভাবে যেন মানে না করা হয়, কঠোর করা না হয় আর্থিক দিকে। আর এই শিক্ষার বিস্তারের মধ্যে এই বিষয়টাকে নিয়ে আসতে হবে। একটা হলো যে কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেয়া, কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেয়া, শিক্ষাকে প্রাধান্য দেয়া। তোমার 4টা পয়েন্ট এখানে। শিক্ষা বৈষম্য দূর করা, শহর গ্রামের শিক্ষার্থীর মধ্যে বা উপশহরের শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠান এবং শহরের বা রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বৈষম্য দূর করা, ঝরে পড়া শিশুদের রক্ষা করা, উচ্চশিক্ষা সহজীকরণ করা, আর কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দেয়া। মানব সম্পদ উন্নয়নের 2 নম্বর পদক্ষেপ হলো নারী শিক্ষার প্রসার বা নারী শিক্ষার প্রসার। নারী শিক্ষার প্রসার, আমাদের নারী কিন্তু 50% প্লাস। আমাদের যেটা আছে যে 48.9 আর হলো আপনার 51.1 মনে হয়। তো সেক্ষেত্রে কিন্তু এখানে মানে 48.48% হলো 48% হলো আপনার পুরুষ। তাহলে 50% প্লাস বা 51% প্লাস তারা কিন্তু নারী, বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে তারা কিন্তু নারী। আর এই নারী শিক্ষার প্রসার ঘটাতে হবে। আর একটা বিষয়, আমাদের ইউনিসেফের একটা প্রতিবেদন দেখছিলাম, ইউনিসেফের প্রতিবেদনে যে উচ্চশিক্ষিত শিক্ষার্থীদের একটা হার বলছে, সেখানে উচ্চশিক্ষিত নারীর হার মানে সেই সময় বিশ্ববিদ্যালয়ে যারা ছিল 53% ছিল। আমি এটা নিউজটা দেখেছিলাম ইউনিসেফের একটা প্রতিবেদনে। এটা আরো 3-4 বছর আগে, করোনার আগে বা করোনার সময়, সে সময় দেখেছিলাম। আমার মনে আছে যে 53% হলো নারী। তিন নম্বর হলো প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা, প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ প্রশিক্ষণ দিতে হবে এবং প্রশিক্ষণটা কি করতে হবে? বিনামূল্যে ও পুরস্কারের সাথে, বিভিন্ন পুরস্কার দেওয়া হবে, পুরস্কারের সাথে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা। প্রশিক্ষণ বিনামূল্যে হবে এবং হলো পুরস্কারের সাথে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা গ্রহণ করতে হবে। আর একটা বিষয় হলো যে এটাকে সহজ করতে হবে, সহজ করা, এবং এটা হবে কি কর্মমুখী প্রশিক্ষণ। তারপরে 4 নম্বরে হলো জনস্বাস্থ্যের উন্নয়ন। জনস্বাস্থ্যের উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে। অর্থাৎ এখানে আমাদের কিন্তু 65% হলো জিঙ্কের ঘাটতিতে, বাংলাদেশের মানুষ জিঙ্কের ঘাটতিতে পড়েছে। 65% মানুষ জিঙ্কের ঘাটতিতে পড়েছে, মানে ঘাটতিতে আছে আর কি। আর এটা দুর্বল শারীরিক গঠন, আমাদের এই জিঙ্কের ঘাটতির কারণে কিন্তু মানুষ খাটো হচ্ছে। এই যে খাটো, আমি যে খাটো, এই খাটোর পিছনে হলো জিঙ্কের ঘাটতি। আপনি দেখছেন যে আমি সেদিনকে দেখলাম একটা হ্যান্ডবল, এই যে এইবার অলিম্পিকে
অলিম্পিকে মেয়েদের, এটাকে বলে ভলিবল, ওই যে হাত দিয়ে যে মারা যেটা ভলিবল, সেখানে দেখলে আমি ইউএস এবং চায়না ফাইনাল খেলছে, সেখানে চায়না চ্যাম্পিয়ন হয়েছে এবং চায়নার মেয়েরা এত লম্বা, আনবিলিভেবল, আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনারা যারা ছোট সময় দেখছেন চায়না কিন্তু খুব খাটো ছিল, আপনাদের সময় আপনারা দেখছেন, আমরা 90-এর দশকে বা ফার্স্ট ডিকেডে দেখছি যে মানে কতটা খাটো ছিল চীনের মানুষগুলো। তারা কিন্তু এখন প্রচুর লম্বা এবং তারা বাস্কেটবল চ্যাম্পিয়ন হয়, তারা কিন্তু বাস্কেটবল চ্যাম্পিয়ন হচ্ছে এবং এই ভলিবল চ্যাম্পিয়ন হচ্ছে। এটার কারণটা হলো যে জিঙ্কের ঘাটতিটা ওরা পূরণ করতে পেরেছে। জিঙ্কের কারণে, ঘাটতির কারণে কিন্তু খাটো হয়। আপনারা দেখবেন 90-এর দশকে যারা কৈশোর ছিল বা 80-র দশকে যাদের আমাদের মতো জন্ম ছিল, আমাদের এরিয়াটা দেখবেন তারা কিন্তু খাটো বেশি। এখনকার বাচ্চারা কিন্তু একটু লম্বা হচ্ছে, কারণ তাদের কিন্তু পেটে থাকা অবস্থায় মা জিঙ্কের ট্যাবলেট খাচ্ছে, ঠিক আছে? এই জন্য দেখা গেছে যে এখনকার ছেলেপেলেগুলো একটু লম্বা হচ্ছে। এখনকার যারা ছেলেপেলে জেনারেশন, অর্থাৎ এই সেকেন্ড ডিকেড ফার্স্ট ডিকেডের যারা, তারা কিন্তু লম্বা হবে। আমরা যারা কৈশোর পার করেছি 90-এর দশকে, দেখতাম সবাই একই সাইজের। সেদিনকে আমি আর আমার বন্ধু আলোচনা করতেছি, আমাদের ওই ট্রেনিং ছিল, একটা খাদ্যের একটা ট্রেনিং। তো ট্রেনিংটা ছিল আপনাদের মধ্যে থেকে একজন, অর্থাৎ 41-এর ক্যাডার, 40-এর ক্যাডার, উনি 40 বা 41-এর ক্যাডার, 41-এর ক্যাডার, উনি অ্যাডমিন ক্যাডার, উনি নামটা ভুলে গেছি এখন মনে নেই। উনি মডারেটর ছিল, মানে ডিসি স্যারের প্রতিনিধি হিসেবে। তো ওখানে ওই জিঙ্ক নিয়ে বিষয়টা ছিল, জিঙ্ক এবং ইয়া নিয়ে, অর্থাৎ জিঙ্ক এবং হলো আপনার পুষ্টি চাল, এই দুইটা বিষয় নিয়ে। তখন সেখানে আলোচনার পরে আমার বন্ধু আসতে বলছে যে সত্যই তো, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল তারা দেখলাম ম্যাক্সিমাম খাটোর হারটা একটু বেশি, লম্বা হার কম। তার মানে এই স্বাস্থ্যগত যে দুর্বল, মানে জনস্বাস্থ্যের যে উন্নয়নটা, এটা খুবই জরুরি। এবং এখানে যেটা সমস্যা হয়, যেটা শারীরিক যোগ্যতা, কর্মক্ষমতা কমে যায়, দুর্বল শারীরিক গঠন, কর্মক্ষমতা কম, এটাকে বৃদ্ধি করতে হবে। বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে, বিশুদ্ধ পানি সরবরাহ, জনস্বাস্থ্যের উন্নয়ন। এরপর হলো খাদ্য পুষ্টিহীনতা দূর, নাম্বার 5, খাদ্য ও পুষ্টিহীনতা দূর করা। খাদ্য পুষ্টিহীনতা দূর করা, এখানে হলো যে 6টি ভিটামিন, যে 6টি উপাদান সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। নাম্বার 6, পরিবেশ উন্নয়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশের সাথে কিন্তু খুব সম্পর্ক আছে মানব উন্নয়নের। পরিবেশ উন্নয়ন, এই পরিবেশ উন্নয়নটা খুব জরুরি। যেমন কর্ম পরিবেশ স্বাস্থ্যকর করা, তারপর হলো শিক্ষিত জনসমষ্টির অংশগ্রহণ, তারপরে হলো বিশুদ্ধ বায়ু ও পানি গ্রহণ। এরপরে পরিবেশের উন্নয়ন হয়, দূষণ রোধ, ওকে। গ্রামীণ উন্নয়ন খুবই জরুরি। গ্রামীণ উন্নয়ন, অর্থাৎ আমাদের গ্রামে কিন্তু, মানে যদি মহানগর বাদ দেই বা রাজধানী বাদ দিলে এক হিসাব, আর সব মহানগর বাদ দিলে সেখানে কিন্তু আমাদের গ্রামে কিন্তু বসবাস করে কমপক্ষে 67% জনগণ গ্রামে বসবাস করে। এই গ্রামীণ উন্নয়ন হলে মানব সম্পদের উন্নয়ন হবে।
এই গ্রামের উন্নয়ন শুধু অবকাঠামো উন্নয়নগুলো হবে না, অবকাঠামোগত উন্নয়ন, শহুরে নাগরিক সেবা, শহুরে নাগরিক সেবা সরবরাহ, এতে দক্ষ মানব সম্পদ তৈরি হবে। এরপর হলো শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন, শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন, শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন, যেমন স্বাস্থ্যকর পরিবেশে থাকবে, স্বাস্থ্যকর পরিবেশে বসবাস। তারপর হলো শহুরে নাগরিক সেবা সরবরাহ, নিরাপত্তা নিশ্চিতকরণ। 9 নম্বর স্বাস্থ্যকর বাসস্থান, স্বাস্থ্যকর বাসস্থান। 10 নম্বর হলো সম্পদের সুষম বন্টন। 10 সম্পদের সুষম বন্টন। এই সুষম বন্টন নিশ্চিত করতে হবে। নিশ্চিতকরণ, দারিদ্র দূরীকরণ, দারিদ্র দূরীকরণ, বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজ করা, বিকেন্দ্রীকরণ করা। তারপর হলো জেন্ডার ব্যালেন্স, লিঙ্গ বৈষম্য দূর করা, লিঙ্গ বৈষম্য দূর করা। লিঙ্গ বৈষম্য করা যাবে না, কারণ আমাদের যেটা হলো যে 100:98 নারী অনুপাত পুরুষ, সেক্ষেত্রে নারীর হার কিন্তু বেশি। এখানে লিঙ্গ বৈষম্য বলতে শুধুমাত্র যে অংশগ্রহণ তা না, অংশগ্রহণে সমতা বলবেন না, নারী পুরুষের ক্ষেত্রে সাম্যতার কথা বলা হয়, এখানে ইকুইটির কথা বলা হয়, নট ইকুয়ালিটি। মানে এখানে বিষয় হচ্ছে যে সর্বোচ্চ শ্রমের মর্যাদা, শ্রমের সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা লিঙ্গ ভেদে হবে না, সর্বোচ্চ মর্যাদা। ব্যাপারটা এরকম আর কি, যেমন ধরেন একজন পুরুষ তিনি রোজ 10টা ইট ভাঙেন না, 10টা ইট ভাঙেন, আর একজন নারী রোজ হলো 8টা ইট ভাঙেন। সেক্ষেত্রে দুইজনেরই ফি 100 টাকা হতে হবে, দুজনেরই বেতন হতে হবে 100 টাকা। বিকজ আপনি তো মনে করেন যে 10টা ইট ভাঙছে, তার মানে 10 × 10 = 100 টাকা দেবো পুরুষকে, আর এখানে 10 × 8 = 80 টাকা দেবো নারীকে, তাহলে আলটিমেটলি এটা কি হবে না, এটা লিঙ্গ বৈষম্য দূর হবে না। অর্থাৎ সে তার সর্বোচ্চ শ্রম দিয়েছে, পুরুষ তার সর্বোচ্চ শ্রম দিয়েছে, নারীও তার সর্বোচ্চ শ্রম দিয়েছে। সেক্ষেত্রে কর্ম যেটাকে বলা হয় কর্মের সমষ্টি, এই কর্মের সমষ্টি দিয়ে বিবেচনা করা হবে না, বিবেচনা করা হবে তার কর্মঘণ্টা দিয়ে, যে কত ঘন্টা কর্ম দিয়েছে, সেখানে সাম্যতা নিশ্চিত হবে। কিন্তু সে কতটুকু দিয়েছে সেটা কিন্তু হবে না। এখন একজন পুরুষ 10 জনের সাথে লাইন দিয়ে বাসে দাঁড়াতে পারে বা বাসে ঝুলে ঝুলে যেতে পারে, একটা নারী কিন্তু সেটা সম্ভব না, সেটা করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু এই দুজনের মধ্যে কর্মের একটা ব্যালেন্স করা বা ইকুইটি করা, এটাই হলো জেন্ডার ব্যালেন্স বা লিঙ্গ বৈষম্য দূর করা। নাম্বার 12 হলো সম্পদ লিখছি, কারিগরি ও প্রযুক্তিগত জ্ঞান নিশ্চিত করা, প্রযুক্তিগত জ্ঞান নিশ্চিত করা। এই কয়েকটা হলো মানব সম্পদ উন্নয়নের করণীয়,
যেগুলোই মানব সম্পদ উন্নয়নে করণীয় তাই জনসম্পদে রূপান্তর করার মানে জনগণকে সম্পদে রূপান্তর করার উপায়, সম্পদে রূপান্তর করার উপায় এটাও হবে। আবার হলো যে বাংলাদেশের জনসংখ্যা সম্পদ নাকি বোঝা, এটা একটা বিষয় আছে যে বাংলাদেশের জনসংখ্যা এখনো কি বোঝা, এখনো সম্পদে রূপান্তর হয়নি, এখনো সম্পদে রূপান্তরিত হয়নি, সম্পদে দ্রুত রূপান্তরিত করতে হবে। এইটা লিখবেন। কখনো মানে বোঝার মানে বোঝাই বলবেন, আবার এখানে তেল মারতে গিয়ে বললেন না যে এখানে জনসংখ্যা আসলে সম্পদে পরিণত হয়ে গেছে। গৃহীত যে কর্মসূচি, এটা একটা ডেটা ভিত্তিক একটা বিষয়, যে গৃহীত কর্মসূচি কি কি, এখানে প্রচুর ডেটা লাগবে। ডেটাগুলোই আমার কাছে মানে আজকে দেখাইতে পারতেছি না, জন্য দুঃখিত। আর জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা উপায় আছে, জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়, যেমন এগুলো সহজ জিনিস, ফ্যামিলি প্ল্যানিং নিশ্চিত করা, শিক্ষার প্রসার ঘটানো, কুসংস্কার দূর করা, তারপরে হলো যে শিশু মৃত্যুহার হ্রাস করা। শিশু মৃত্যুর হ্রাস হলে তখন আর কেউ মানে বেশি সন্তান নেওয়ার চেষ্টা করবে না। ওগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়। একটা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যার কাঠামোটা কি, জনসংখ্যার কাঠামোটা হলো যে এখানে পুরো ডেটা, হ্যাঁ এই ডেটাটা আমার আসলে কি বলবো, সরি টু সে নোট হারাই গেছে আর কি। তো ডেটাটা হলো যে কাঠামো, যেটা ডেটা ভিত্তিক এখানে লিখতে হবে। যেমন জনসংখ্যা কত, বাংলাদেশের জনসংখ্যার হার এত, তখন 3-4 বছর ডেটা দিতে হবে। যেমন জনসংখ্যা বৃদ্ধির হার এত, তারপর হলো জনসংখ্যার মানে শহুরে জনসংখ্যা এত % বসবাস করে, পাহাড়ি জনসংখ্যা এত, তারপরে ধরেন আপনার শিক্ষার হার এত, দারিদ্র্যের হার, শিক্ষার হার, অর্থাৎ দারিদ্র্যের হার হ্রাস বা শিক্ষার হার অস্বাভাবিক বৃদ্ধি, এগুলো এই কাঠামোগুলো হলো এগুলো যে গড়ায়ু কত, কয়েক বছরের গড়ায়ুর একটা ডাটা দিতে হবে। জনসংখ্যা বৃদ্ধির হার বসি, গড়ায়ু বসি, জনসংখ্যা মোট জনসংখ্যা বসি, শহুরে জনগোষ্ঠী, তারপরে হলো দারিদ্র্যের হার, তারপরে হলো আপনার শিক্ষার হার, শহুরে জনগোষ্ঠীর শিক্ষার হার, দারিদ্র্যের হার, তারপরে হলো গড় আয়ু, মাথাপিছু আয়, এগুলো কিন্তু জনসংখ্যার কাঠামো। এরপরে হলো নারী পুরুষের অনুপাত, এটা জনসংখ্যার কাঠামোর অন্তর্ভুক্ত। তারপরে হলো যে জনসংখ্যার মধ্যে ধর্ম, যেটা কত % ধর্ম, মুসলমান কত % হিন্দু, এইটা হলো কাঠামোর মধ্যে থাকবে। ঠিক আছে, আমি আপনাদের গতকালে ক্লাস নিয়ে নেই, আগামীকালকে আমি জনসংখ্যা চ্যাপ্টারটা শেষ করবো ইনশাল্লাহ। আগামীকালের ক্লাস হবে, আগামীকাল মঙ্গলবার না, মঙ্গলবার নেওয়া যাবে না, ঠিক বুধবারই ক্লাস হবে ইনশাল্লাহ। বুধবারই এই 10:30টার সময় ক্লাস ইনশাল্লাহ। আজকে পর্যন্তই।